জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের আদেশ ট্রাম্পের। ফিলিস্তিনি ত্রাণ সংস্থা UNRWA এর অর্থায়ন বন্ধ রাখার নির্দেশ। সৌদি আরবের পর তুরস্ক সফরে সিরিয়ার প্রেসিডেন্ট সারা। কুর্দি বিদ্রোহী ও IS নির্মূলে সহায়তার আশ্বাস এরদোয়ানের। তুর্কি সামরিক ঘাঁটি নির্মাণ নিয়ে আলোচনা। দিল্লির বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ চলছে। রাষ্ট্রপতি সহ ভোট দিলেন বিভিন্ন দলের শীর্ষ নেতা। হ্যাট্রিক চায় আম আদমি। 27 বছরের খরা কাটাতে মরিয়া বিজেপি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এবার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারে নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ফিলিস্তিনিদের জন্য জাতিসংঘের প্রধান ত্রাণ সংস্থা UNRWA এর অর্থায়ন বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। এদিকে ট্রাম্পের শুল্ক আরোপ স্থগিতের পর অভিবাসীদের ঢল ঠেকাতে সীমান্তে সেনা মোতায়েন করেছে মেক্সিকো। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই একের পর এক আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল UNHRC সহ বেশ কয়েকটি সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার করে নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। ফিলিস্তিনিদের জন্য জাতিসংঘের প্রধান ত্রাণ সংস্থা UNRWA এর অর্থায়ন বন্ধ রাখারও নির্দেশ দিয়েছেন। দীর্ঘদিন ধরে UNRWA কে ইসরায়েল বিরোধী সংস্থা হিসেবে সমালোচনা করে আসছিলেন নেতানিয়াহু। ধারণা করা হচ্ছে তেল আবিবের চাপেই এর সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক পর্যালোচনা করা হবে বলেও জানিয়েছে ট্রাম্প প্রশাসন। এদিকে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা বাড়াতে সীমান্তে 10,000 ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করেছেন। ট্রাম্পের কানাডা ও মেক্সিকোর ওপর প্রস্তাবিত 25% শুল্ক আরোপের সিদ্ধান্ত 1 মাসের জন্য স্থগিত করার পরই সেনা মোতায়েন করা হলো। যুক্তরাষ্ট্রে চীন এবং হংকং থেকে পোস্টাল পরিষেবা বাতিল করেছে ওয়াশিংটন। চীন থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা সকল পণ্যের ওপর অতিরিক্ত 10% শুল্ক আরোপের পর এই খবর সামনে এলো। রাইসা জান্নাত, সময় সংবাদ। সৌদি আরবের পর আরেক মিত্র দেশ তুরস্ক তুরস্ক সফরে গেলেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। পরে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি। বৈঠকে দুই দেশের নিরাপত্তা ও কুর্দি বিদ্রোহী ইস্যু নিয়ে আলোচনা করেন তারা। এ সময় মার্কিন সমর্থিত কুর্দি বিদ্রোহী ও জঙ্গি গোষ্ঠী IS নির্মূলে সিরিয়াকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন এরদোয়ান। এছাড়া সিরিয়ায় নতুন সামরিক ঘাঁটি নির্মাণের বিষয়েও আলোচনা করেন তারা। এদিকে সিরিয়ায় অবস্থিত রুশ ঘাঁটির বিষয়ে হায়াত তাহরির আল শামের সঙ্গে আলোচনায় বসার ইঙ্গিত দিয়েছেন মস্কো। সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ানের সম্পর্ক বেশ পুরানো। বাশার আল আসাদের পতনের পর হায়াত তাহরির আল শাম ক্ষমতায় আসার পর থেকেই সিরিয়ার সঙ্গে সম্পর্ক পুনর্নির্মাণের চেষ্টা করেন এরদোয়ান। সিরিয়ায় নিজেদের কূটনৈতিক মিশন পুনরায় চালু করেছে তুরস্ক। একই সঙ্গে তুরস্কের গোয়েন্দা প্রধান ও শীর্ষ কূটনীতিককে আলোচনার জন্য সিরিয়ায় পাঠায় আঙ্কারা। এবার সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর সৌদি আরব সফর শেষে তুরস্কে সফরে গেছেন আহমেদ আল শারা। স্থানীয় সময় মঙ্গলবার আঙ্কারায় দুই দেশের নিরাপত্তা, প্রতিরক্ষা ও কুর্দি বিদ্রোহী ইস্যু নিয়ে আলোচনা করেন রিসেপ তাইয়েপ এরদোয়ান ও আহমেদ আল শারা। মার্কিন সমর্থিত কুর্দি গোষ্ঠী সিরিয়ান ডিফেন্স ফোর্স ও IS মোকাবিলায় শারাকে পূর্ণ সহায়তার আশ্বাস দেন এরদোয়ান। দামেস্কের ভৌগোলিক অখণ্ডতা নিশ্চিত করার উপর জোর দেওয়ার পাশাপাশি SDF-কে নিরস্ত্র করার আহ্বান জানান শারা। দুই নেতা কৌশলগত অংশীদারিত্ব নিয়ে আলোচনা করেন, যেখানে তুরস্ক সিরিয়ায় নতুন সামরিক ঘাঁটি স্থাপনের পরিকল্পনা করছে। সিরিয়ার উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারে কাজ করার প্রতিশ্রুতি দেন এরদোয়ান। আরব দেশগুলোকে দামেস্কের নতুন সরকারকে সমর্থনের আহ্বান জানান তিনি। পাশাপাশি দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর পরিকল্পনাও আলোচনায় আসে। সিরীয় শরণার্থী প্রসঙ্গে এরদোয়ান জানান, দেশ স্থিতিশীল হলে স্বেচ্ছায় প্রত্যাবর্তনের হার বাড়বে। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ।
ভারতের দিল্লিতে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ চলছে। ভোট দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল সহ অন্যান্যরা। কেন্দ্রশাসিত অঞ্চলটির ৭০ বিধানসভা আসনে চলছে ভোট। আম আদমি পার্টি ৭০ আসনেই লড়ছে। বিজেপি প্রার্থী দিয়েছে ৬৮টি আসনে। ভোটের দৌড়ে আছে ভারতের প্রধান বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসও। স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। বুধবার সকাল ৭টা থেকে চলছে দিল্লির বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রায় ১৪,০০০ বুথে ভোট দিচ্ছেন ভোটাররা। সকালেই ভোট দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল সহ অন্যান্য নেতারা। दिल्ली में एक ऐसी सरकार बनाए जो केंद्र के साथ झगड़ा नहीं करे। ভোটদান প্রক্রিয়া শুরুর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোটারদের ভোট দেওয়ার আহ্বান জানানোর পাশাপাশি প্রথমবার ভোট দিতে যাওয়া নতুন প্রজন্মকে অভিনন্দন জানান। দিল্লির বিধানসভা নির্বাচনের মধ্য দিয়ে মোট ৭০টি আসনে ৬৯৯ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। এবারের নির্বাচনে ক্ষমতাসীন আম আদমি পার্টি ৭০টি আসনেই লড়ছে। অন্যদিকে বিজেপি প্রার্থী দিয়েছে ৬৮টি আসনে। ভোটের দৌড়ে আছে ভারতের প্রধান বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসও। ৭০টি আসনে দিল্লিতে সংখ্যাগরিষ্ঠতার জন্য পেতে হবে ৩৬টি আসন। বিশ্লেষকরা বলছেন এবারের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে বিজেপি ও আম আদমি পার্টির মধ্যে। একই সঙ্গে এই নির্বাচন কেজরিওয়ালের জন্য অস্তিত্বের লড়াইও। দিল্লির মসনদে আম আদমি পার্টির আধিপত্য বজায় থাকবে নাকি প্রায় ৩ দশক পর ক্ষমতায় ফিরবে বিজেপি, তা জানা যাবে আগামী রোববার ফল ঘোষণার দিন। রাইসা জান্নাত, সময় সংবাদ। দক্ষিণ চীন সাগরে যৌথ মহড়া চালিয়েছে ফিলিপিন্স ও যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী। দুই রাষ্ট্রের আকাশ সীমায় সতর্কতা উন্নতকরণ এবং যুদ্ধ সক্ষমতা জোরদারের লক্ষ্যে চালানো হয়েছে মহড়া। ম্যানিলা ওয়াশিংটনের এমন পদক্ষেপে বেজায় চটেছে বেজিং। বিতর্কিত এলাকায় সামরিক কার্যকলাপ নিয়ন্ত্রণের পাশাপাশি সার্বভৌমত্ব, সামুদ্রিক অধিকার ও স্বার্থ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা বজায় থাকবে বলে জানিয়েছে চীনের বিমান বাহিনী। স্থানীয় সময় মঙ্গলবার দক্ষিণ চীন সাগরে যৌথ মহড়া চালায় ফিলিপিন্স ও যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী। পশ্চিম ফিলিপিন্স সাগরে একদিনের এই মহড়া চালানো হয় বলে জানিয়েছেন ফিলিপিন্সের বিমান বাহিনীর মুখপাত্র। তিনি বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী দক্ষিণ চীন সাগরের ওই অংশ ম্যানিলার অর্থনৈতিক অঞ্চলের আওতাভুক্ত। ম্যানিলা ওয়াশিংটনের বিমান বাহিনীর অভিযান পরিচালনায় কার্যকর সমন্বয় বৃদ্ধি, আকাশ সীমায় সতর্কতা উন্নতকরণ এবং যুদ্ধ সক্ষমতা জোরদারের লক্ষ্যে চালানো হয়েছে এ মহড়া। তবে এমন কর্মকাণ্ডে বেজায় চটেছে চীন। জবাবে বিতর্কিত এলাকায় সামরিক টহল বাড়িয়েছে বেইজিং। মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে অভিযোগ জানিয়ে বলা হয়, দক্ষিণ চীন সাগরের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করতে বিদেশি শক্তির সঙ্গে হাত মিলিয়ে মহড়া পরিচালনা করছে ম্যানিলা। এছাড়া বিতর্কিত এলাকায় সামরিক কার্যকলাপ নিয়ন্ত্রণের পাশাপাশি চীনের সার্বভৌমত্ব, সামুদ্রিক অধিকার ও স্বার্থ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা বজায় রাখবে দেশটির বিমান বাহিনী। মৌসুমী সাথী, সময় সংবাদ। চলতি বছর স্পন্সর ভিসায় ১,৯১,০০০-এরও বেশি শ্রমিক নেবে ইতালি সরকার। এ উপলক্ষে বুধবার থেকে ২০২৫ সালের ক্লিক ডে শুরু হয়েছে। তবে বাংলাদেশিদের ভিসার অনুমতিপত্র দেয়া বন্ধ আছে। এতে হাজার হাজার অভিবাসন প্রত্যাশী বেছে নিচ্ছেন অবৈধ পথ। দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিরা ভিসা প্রদানের বিষয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন। ইতালি থেকে হাসাদ মাহমুদের রিপোর্ট। স্পন্সর ভিসায় বাংলাদেশিদের ইতালি প্রবেশে আনুষ্ঠানিক কোনো বাধা নেই। তবে অনুপ্রবেশের ঘটনার জেরে দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা যেমন ভিসার অনুমতিপত্র পাচ্ছেন না, তেমনি দিনের পর দিন অপেক্ষা করে ঢাকাতেও ভিসা মিলছে না। এ অবস্থায় ইতালি প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশ সরকার এবং রোম দূতাবাসের হস্তক্ষেপ কামনা করেছেন। বলছেন, ভিসা না পাওয়াতেই অবৈধ পথে ইতালিতে প্রবেশ করছেন হাজার হাজার বাংলাদেশি। এইগুলোর কারণে বাংলাদেশ থেকে শ্রমিকরা গত এক বছরে প্রায় ৮১,০০০ শ্রমিক অবৈধভাবে আসছে। ইতালির জন্য এবং বাংলাদেশের জন্য
কোনোভাবেই ভালো না এবং আমাদের বাংলাদেশিদের জন্য ভালো না। চলতি বছর ইতালিতে মোট 1,91,450 জন শ্রমিক আসার সুযোগ পাবে। এর মধ্যে 1,10,000 মৌসুমী ভিসায়, 70,720 জন সাধারণ ভিসায়, ব্যক্তিগত কাজের ভিসায় 730 জন এবং স্বাস্থ্যসেবা খাতে অতিরিক্ত 10,000 শ্রমিক আসার সুযোগ পাবেন। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশকারীদের সংখ্যা বিবেচনায় এখনও প্রথম স্থানে আছেন বাংলাদেশিরা। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বর্তমানে দেশটিতে লক্ষাধিক বাংলাদেশি অবৈধভাবে অবস্থান করছেন। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। পশ্চিম জার্মানির ডুইসেলডর্ফে তৈরি পোশাক শিল্প মেলা এশিয়া অ্যাপারেল এক্সপোতে বাংলাদেশের 20টি তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠান অংশ নিতে যাচ্ছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী বিটু বড়ুয়া, যাচ্ছি তার কাছে। বিটু, আপনি ঠিক কথাই ধরেছেন। আসলে পশ্চিম জার্মানির ডুইসেলডর্ফে অনুষ্ঠিত হচ্ছে প্রথমবারের মতো, কারণ এর আগের বার বার্লিনে হয়েছে, সেটি হচ্ছে এশিয়া অ্যাপারেল এক্সপো। এই অ্যাপারেলটি আসলে বাংলাদেশি যেসব প্রতিষ্ঠান রয়েছে, বিশেষ করে বিশ্ববাজার ধরবার জন্য তৈরি পোশাক শিল্পের নিট, ডাইং যাই বলি না কেন, সেই সব তৈরি পোশাক শিল্পের উন্নতির জন্য এবং বাংলাদেশের যে পণ্য সেটি বিশ্ববাজারে ছড়িয়ে দেওয়ার জন্য বার্লিনের অর্থাৎ জার্মানির যে এশিয়া অ্যাপারেল এক্সপো ছিল সেটি এখন ডুসেলডর্ফে, অর্থাৎ ডুসেলডর্ফ সেই আগে থেকেই পশ্চিম জার্মানির অঙ্গরাজ্য নর্থ রেইন ওয়েস্টফালেনের রাজধানী এবং এখানেই হচ্ছে বিশ্ববাজার নতুন করে তৈরি করবার একটি প্রয়াস কিন্তু চেষ্টা করা হয়েছে এবারে। এবং সেখানে বাংলাদেশের যে দূতাবাস রয়েছে, অর্থাৎ বার্লিনের বাংলাদেশ দূতাবাস, এই দূতাবাসটি কিন্তু এখানে সার্বিক সহযোগিতা করেছে। আমি এখন সরাসরি কথা বলছি বার্লিনের বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর মিস্টার রাব্বির সাথে। আচ্ছা, এইবারে যে বার্লিনের ছাড়া আপনারা ডুসেলডর্ফে স্থানান্তর করেছেন, কেমন সাড়া পাবেন বলে মনে হয় বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য, বিশেষ করে তৈরি পোশাক খাতে? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে ইতিপূর্বে বার্লিনে এই মেলাটি অনুষ্ঠিত হতো, কিন্তু এবারের মতো এবার ডুসেলডর্ফে এটা অনুষ্ঠিত হচ্ছে। ডুসেলডর্ফ একটি অন্যতম একটি বড় একটি শহর। আয়োজক কর্তৃপক্ষ এটা করছে এবং আমি এখানে এসে আমাদের যারা অংশগ্রহণ করে, যারা এক্সিবিটর যারা আছেন তাদের সাথে এখানে কথা বলছি। তারা বেশ কিন্তু ভালো সাড়া পাচ্ছেন। আমি এবং প্রত্যেকটা আমাদের যে স্টল আছেন, প্রতিষ্ঠান আছে, তাদের সাথে গিয়েছি, তাদের সাথে কথা বলেছি। আমি দেখেছি বেশ কিছু ক্রেতা তারা আসছেন, বায়াররা আসেন, তাদের সাথে ভালো সাড়া পাচ্ছেন। ধন্যবাদ। আমি এখন কথা বলছি। আচ্ছা, আসুন, আমাদের আরেকজন রয়েছেন যিনি আসলে এইখানে এইবারের মেলায় অংশগ্রহণ করেছে। তো কি মনে হচ্ছে, বার্লিনের চেয়ে যদি আমরা ডুসেলডর্ফের সম্ভাবনার কথা বলি, বাংলাদেশের এবারের যে যা নিয়ে এসছে, মনে হয় যে এখানে ভালো কিছু করতে পারবে? আমার অবশ্য বার্লিনে যাওয়ার অভিজ্ঞতা হয় নাই, আমি তেমন প্রথম আমরা এসেছি। তবে আমরা এখানে আসলে একটু ভিন্ন ধরনের জিনিস নিয়ে এসেছি। আমরা বাংলাদেশের ফ্রেন্ডশিপ কালার্স অফ দ্য চর, বাংলাদেশের প্রথম স্লো ফ্যাশন ব্র্যান্ড, আর এখানে যারা এসেছেন মূলত সবাই ফাস্ট ফ্যাশন। তো আমরা একটু ভিন্ন বাংলাদেশ থেকে আমি মনে করি, এবং আমরা যাদেরকে নিয়ে কাজ করছি, আমরা গাইবান্ধা, কুড়িগ্রাম জেলার চর অঞ্চলের মানুষদের নিয়ে কাজ করি এবং আমাদের যা এখানে আছে সবই ওই মানুষদের দ্বারা তৈরি। চমৎকার চমৎকার চমৎকার, অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। আসলে আমরা ঠিক যেমনটা শুনছিলাম, গাইবান্ধা, রংপুর অঞ্চলের যে পিছিয়ে পড়া মানুষ এবং পিছিয়ে পড়া যে শিল্প রয়েছে সেটিকেই তুলে ধরবার জন্য এবার ডুসেলডর্ফে কয়েকটা প্রতিষ্ঠান এসছে বলছিলেন আমাদের যেখানে প্রতিষ্ঠানের একজন সহকর্মী। তো এই ছিল আমার কাছে জার্মানির ডুসেলডর্ফের যে এশিয়া অ্যাপারেল এক্সপো হচ্ছে তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম পশ্চিম জার্মানির ডুইসেলডর্ফে। ভারী তুষারপাতে বিপর্যস্ত জাপানের উত্তরাঞ্চল, থেকে গেছে উপকূলীয় এলাকাও। মঙ্গলবার সকাল 9টা থেকে মাত্র 12 ঘন্টায় 129 সেন্টিমিটারের রেকর্ড তুষারপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বরফের স্তূপ জমায় চরম বিপাকে পড়েছেন বাসিন্দারা। শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে ফ্লাইট চলাকালেও। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের আদেশ ট্রাম্পের। ফিলিস্তিনি ত্রাণ সংস্থা UNRWA এর অর্থায়ন বন্ধ রাখার নির্দেশ। এবং সৌদি আরবের পর তুরস্ক সফরে সিরিয়ার প্রেসিডেন্ট সারা, কুর্দি বিদ্রোহী ও IS নির্মূলে সহায়তার আশ্বাস এরদোয়ানের। তুর্কি সামরিক ঘাঁটি নির্মাণ নিয়ে আলোচনা। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।